ছেলেটির কথা ও দৃষ্টি অপেক্ষা করে মায়া দৌড়ে গেট ধরে ভিতরে প্রবেশ করতে গেটে দাঁড়িয়ে থাকা দুজন দারোয়ানের মধ্যে বয়স্ক দারোয়ানটি মায়াকে দেখে এগিয়ে এসে দ্রুত বলে উঠে, ছোট আপামনি, আপনি আজ একা একা স্কুল থেকে বাসায় আইসেন কেমনে? ডর করে নাই আপনার? ড্রাইভার তো যাইতো হে আপনারে ওখানে স্কুল থেকে আনার লাইগা। তাহলে আপনি বাকি কথাগুলো শেষ করার আগেই চোখ যায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। বিস্ময় দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। ছেলেটিকে দেখে বয়স্ক দারোয়ানটির সাথে সাথে জড়সড় হয়ে দাঁড়িয়ে লম্বা সালামের সহিত বলে ওঠে, আসসালামু আলাইকুম ছোট সাহেব। ছেলেটির চোখ তুলে তাকায় বয়স্ক দারোয়ানের দিকে। কপাল কুঁচকে আবারও চোখ ঘুরায় মেয়েটি দিকে। সদ্য নিজের বইয়ের পরিচয় দেওয়া মেয়েটি যে খান বাড়ির প্রত্যেকটা সদস্যের সাথে বেশ সখ্যতা ভাব জমে আছে তা বুঝতে বেগ হয়নি ছেলেটির। কিন্তু মেয়েটি তার বউ, এই বিষয়টি যেন আরও কৌতূহল কারণ হচ্ছে তার। মেয়েটি কি তাহলে তাকে মিথ্যে বলেছে? পিচ্চি মেয়েটি বা বউয়ের পরিচয় দিবে কেন? তার কি কোথাও কোনো ভুল হচ্ছে মেয়েটিকে চিনতে? তবে সে এতটাই নিশ্চিত হয় বয়স্ক দারোয়ানের কথায় যে অপরিচিত মেয়েটি এই খান বাড়িতে থাকে। সবটা বোঝার জন্য শান্ত ভঙ্গিতে আগের ন্যায় নিজের দুহাত পকেটে ভরে সামনে আগায়। মায়া দারোয়ানের কথার উত্তরে হাসিবাসি হয়ে জানায় আজ স্কুলে তাড়াতাড়ি ছুটি হওয়ার সে একাই ফিরেছে বাড়িতে। বয়স্ক দারোয়ানটির সামনে ছেলেটিকে দেখে আমতা আমতা করে নিজের মাথা নাড়িয়ে সায় জানায় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হাত নাড়িয়ে বয়স্ক দারোয়ান থেকে বিদায় নিয়ে দৌড়ে বাগানের রাস্তা ধরে এগিয়ে যায় বাড়ির ভিতরের উদ্দেশ্যে। কিছুটা পথ দৌড়ে যেতেই সামনে দেখতে পায় হেনা খানের। তিনি এই দিকটাই এগিয়ে আসছিলেন। হুট করে এই অসময়ে মায়ের কণ্ঠস্বর শুনে মায়াকে নিতে আসছিলেন এদিকে। কিন্তু পথিমধ্যেই দেখা হয় মায়ার সাথে। হেনা খান হুইল চেয়ারে বসে আছেন আর সেটা চালিয়ে নিয়ে আসছে মালা। মায়া দৌড়ে গিয়ে হেনা খানের সামনে দাঁড়াতেই তিনি দুহাতে ঝাপটে ধরে মায়াকে উত্তেজনার সহিত বলে ওঠে, সে কি সোনামা, তুই একা একা বাসায় কিভাবে এসেছিস? সমস্যা হয়নি তো তোর? তুই কি সম্পূর্ণ ক্লাস না করে চলে এসেছিস আজ? হেনা খানের পর উত্তেজিত কথা মুহূর্তে মায়া বিরক্ত নিয়ে উত্তর দেয়, না সমস্যা হয়নি, স্কুল ছুটি হয়ে গেছে তাই চলে এসেছি। স্কুলে একা বসে থেকে কি করব, শুধু শুধু কাজ আছে কোনো, তাই বাড়ির রাস্তা মাপতে মাপতে একা চলে এসেছি এখান অবধি। মায়ার কথা হেনা খান বুঝতে পারে কেন মায়া আজ তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। কিন্তু আপত্তি হচ্ছে মায়া একা একা চলে আসাটা মোটেও পছন্দ হয়নি ওনার। বরং ভয় ছিল যদি মায়া একা রাস্তা হারিয়ে যেত তো কি হতো, সেটা ভেবেই গা চমচম করে উঠছে ওনার ভয়ে। নিজের ভয়টা খানিকটা দমালো নিজের মধ্যে দিয়ে। তাই মায়াকে নিজের সামনে দাঁড় করিয়ে এক এক করে সব কিছু খুলে নিতে থাকে তিনি। মায়ার স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, মুখে মাস্ক, গলার আইডি কার্ড তুলে দেয় পাশে দাঁড়িয়ে থাকা মালার হাতে। হাত বাড়িয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মায়ের ঘামান্তর মুখ ভালো করে মুছতে মুছতে খানিকটা রাগী কণ্ঠে বললে, একা একা বাসায় আসতে গেলি কেন তুই? ড্রাইভার কি যেত না তোকে আনতে? হ্যাঁ, আজকে যদি ঠিকঠাক বাসা চিনতে না পেরে হারিয়ে যেতিস তাহলে তোর দাদাভাই আর আমি কতটা টেনশনে থাকতাম তোকে নিয়ে, সেই ধারণা আছে তোর? সব কিছুতে পাগলামো না করলেই হয় না তোর? হেনা খানের পরপর কথার মুহূর্তে আহত হয় মায়ার ছোট মন। সে তো ঠিকঠাক বাসায় চলেই এসেছে, তাহলে এতটা কথা শোনানোর কোনো মানে হয়? না, হয় না, মোটেও হয় না। মায়া সেই শূন্য মনে রেশ ধরে যুক্তিকর্তা দেখিয়ে বলে ওঠে হেনা খানকে, দাদি তুমি চাও আমি 2.5 ঘন্টা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারোয়ানের পদবিটা টানতে? তোমার ওই মনোরম ধারণা যদি আমাদের স্কুলের গেটের দারোয়ান দাদু শুনে
তাহলে নিশ্চিত হাত পা ছড়িয়ে ছিটে গড়াগড়ি করে কান্না বিলাপ করবে মাঠের উপর। এই ভেবে যে তুমি ওনার ভাত মারার চেষ্টা চালাচ্ছ আমাকে দিয়ে। আহা বেচারা স্কুল দাদু বুঝি শেষ বয়সে এসে তোমার দ্বারা এত বড় সর্বনাশ হলো তার। তুমি তো এখন সর্বনাশী দাদি হয়ে গেলে দাদিমা। দাদাজান জানে সেটা? মায়া পরপর যুক্তির কথা মুহূর্তে হতকম্ব হয়ে যায় হেনা খান ও মালা। সিরিয়াস পরিস্থিতিতে যে যুক্তি খুঁজে খুঁজে অযুক্তি ব্যাখ্যা দিবে সেটা বুঝতে পারেনি তারা। তাই তিনি হতবাক হয়ে বলে ওঠে, তোরে আমি কইছি যুক্তি দিতে, আমার সামান্য কথাটা টেনে ইতিহাস রচনা করলি, আর শেষ পর্যন্ত তোরই ইতিহাস তুই আমাকে সর্বনাশী দাদির চরিত্র বসায় দিলি মায়া। মায়ার সোজাসাপটা উত্তরের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হেনা খান। তিনি বুঝতে পারছেন মায়ার সাথে রেগে কথা বলে মায়া আবারও অযৌক্তিক ব্যাখ্যা দিবে ওনাকে। তাই তিনি নিজেকে শান্ত করে মায়ার গাল ছুঁয়ে আদর করে মিহি সুরে বললেন, আচ্ছা মানলাম তো কথা, কিন্তু তুই বল তো দেখি আমার সোনা মাটা যদি আজ একা বাসায় না আসতে পারে, কোথাও হারিয়ে যেত, তাহলে কি আমার তার কষ্টে কান্না বিলাপ করতাম না বুঝি? এটা কি ঠিক হয়েছে সোনা মা, কাউকে কিছু না বলে একা একা বাসায় চলে আসাটা? হেনা খানের কথা মুহূর্তে অপরাধ বোধ কাজ করে মায়ার নিজের মাঝে। একা চলে আসাটা বোধহয় ঠিক হয়নি ভেবেই অপরাধী কণ্ঠে বলে উঠে, সরি দাদি, আমার মনে ছিল না তোমাদের কথা। এরপর থেকে এমনটা আর করবো না। আমি দারোয়ান দাদুর সাথে বসে থাকবো আমি গেটের সামনে, তবু আর একা আসবো না বাসায়। কিন্তু তুমি জানো আজকে বাসা আসার সময় না আমি রাস্তা হারিয়ে গিয়েছিলাম, কিন্তু একটা ভালো ভাইয়া আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। ওই যে ওই ভাইয়াটা, পিছনের ছেলেটি হাতে ইশারা দেখালো মায়া আমাকে নিয়ে এসেছে বাড়িতে। মায়ার হাতের দৃষ্টি অনুসরণ করে হেনা খাল কপাল কুঁচকে পিছনের দিকে তাকিয়ে চমকে উঠে সাথে সাথে বলে উঠে, রিত তুই? হেনা খানের কথা মুহূর্তে মায়া চমকে উঠে। মনে পড়ে হেনা খানের বলা প্রথম দিনের কথা, রিতের বউ সে। তাহলে এই কি সে রিত যে মায়ার স্বামী? কৌতূহলে বসে চট জলদি প্রশ্ন করে ফেলে মায়া। বলে ওঠে, উনি কি আমার স্বামী দাদি? নিজের উত্তেজনা মায়ার কথা কানে না তুলে অজানা ভয়ের সাথে সাথে মায়াকে টেনে ঝাপটে জড়িয়ে ধরে নিজের মাঝে হেনা খান। মায়ার মাথায় নিজের বুকে চেপে ধরে তাকায় হৃদের দিকে ভয়ে। হেনা খানের হঠাৎ এমন কাণ্ড মায়া বুঝতে না পেরে বুক থেকে মাথা উঠাতে চাইলেও সাথে সাথে বাধা দেয় হেনা খান। শক্ত করে চেপে ধরে নিজের মাঝে এমন একটা ভাব যেন মায়াকে ছেড়ে দিলে হৃদ কেড়ে নিয়ে যাবে মায়াকে ওনার কাছ থেকে। অজ্ঞাতময় কিছু বুঝতে না পেরে হেনা খানের বুকে মাথা রাখা অবস্থা তাকায় সামনে ছেলেটির দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনে। ছেলেটি বিস্ময় তাকিয়ে আছে মায়ার দিকে। ছেলেটি মায়াবী চোখ জোড়া স্থির মায়ার ঘামন্তর মুখমণ্ডলে। ছেলেটি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে ধ্যান ভাঙে হেনা খান কথা। রিত তুই কবে এসেছিস দেশে? হৃদের বিশেষ একটা ভাবান্তর হলো না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের অখ্যাত বউয়ের দিকে। হৃদ চিনতে পারে নিজের বাল্যকালের বউটিকে, হারিয়ে যাওয়া বউটি যে হুট করে এই ভ্যাপসা কাঠ ফাটা রোদে আবারও দেখা হয়ে যাবে ভাবতে পারেনি সে। হৃদ চমকিত, অতিরিক্ত শটকে পাথরের মূর্তি হয়ে গেছে। আপাতত রিয়াক্ট করতে ভুলে গিয়েছে, জমে আছে জায়গায়। তাই শুধু বিস্ময় তাকিয়ে আছে মায়ার দিকে। তার হুট করে জানা পিচ্চি বউটি বেশ বড় হয়ে গেছে, শরীরে বেশ পরিবর্তন ঘটেছে, তবে চোখে মুখে বাচ্চা বাচ্চা ভাবটাও রয়েছে বেশ। হৃদ এতক্ষণ নীরব দর্শকের মতো নিজের দাদি ও মায়ার কথাগুলো শুনছিল। সে হতবাক হয়েছিল যখন নিজের দাদি মায়াকে এতটা আদরে আঁকড়ে রাখছিল। বুঝতে চেষ্টা করছিল আদৌ কি মায়া তাকে সত্যি কথা বলছিল নিজের বইয়ের পরিচয় দিয়ে। কিন্তু নিজের দাদি সখ্যতা ভালোবাসা প্রমাণ করেছে মায়ার সাথে এই খান বাড়ির গভীর সম্পর্ক রয়েছে। হৃদ বুঝতে পারে তখন যখন মায়া
ঘামান্ত লাল চেহারাটি তার চোখের সামনে দৃশ্যমান হয়। মুহূর্তে স্তব্ধ নিবাক হয়ে শুধু তাকিয়েছিল মায়ার দিকে, যার রেশ এখনো অবধি কাটাতে পারেনি সে। হেনা খান হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে তাকিয়ে আরও এক ধাপ ভয়ে আতঙ্কে ওঠে। এই বুঝি হৃদ মায়ার সত্যিটা জানা পেরে মায়াকে আঘাত করে বসবে, নয়তো কেড়ে নিবে মায়াকে হেনা খানের কাছ থেকে। তিনি নিজেকে স্থির করতে চায়, সবটা বুঝতে চায়, কারণ হৃদ তো মায়ের সম্পর্কে কিছু জানেনি। সে তো মাত্র ফিরেছে বাসায়। হেনা খানের কথাগুলো ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে সংযত রেখে চোখ তুলে আবারও তাকায় হৃদের দিকে, কারণ হেনা খানের ধারণা হৃদ মায়ার সত্যি সম্পর্ক অবগত নয়। কারণ হৃদ আজ 2 বছর পর খান বাড়িতে ফিরেছেন দেশের বাইরে থেকে, তাও আবার মায়াকে সঙ্গ করে নিয়ে। হৃদ আজ বাসায় ফিরতে সেই ধারণা ওনার ছিল। কিছুক্ষণ আগে হৃদের বাংলাদেশি ফোন নাম্বার থেকে ফোন এসেছিল ওনার কাছে, তাই বুঝতে পেরেছিল হৃদ বাংলাদেশেই আছে। কিন্তু দুজন যে একসঙ্গে বাসায় ফিরবে সেটি মোটেও আশা করেনি তিনি। তবে হেনা খানের জানা নেই হৃদের ফোন থেকে কলটি হৃদ নয় বরং মায়াই করেছিল ওনাকে। হেনা খান অস্থির হয়। কোনো বিপদের আশঙ্কা না থাকায় মায়াকে দাঁড় করায় নিজের বুক থেকে। এই মুহূর্তে তিনি হৃদকে সময় দিতে চায়, তাই মায়া হৃদের সামনে রাখতে চায় না। হৃদ দুরন্ত তীক্ষ্ণ মাইন্ডের, কারণ হৃদের মুখে নয় দৃষ্টি চলে বরাবরই বেশি। তাই যদি হৃদ মায়াকে লক্ষ্য করে বুঝতে পারে কোনো কারণে মায়া তার বাল্যকালের বউ, তাহলে নিশ্চিত নিজের বাবা মা মরার দায়ে মায়াকে মেরে ফেলবে নিমিষেই। হেনা খানের বাড়াবাড়ি রকমের কিছুটা চায় না, তাই তিনি নীরবে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে, মালার সাথে রুমে যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে যা। হেনা খানের কথা মায়া কান অবধি পৌঁছালো, মস্তিষ্ক সেটা ধরে রাখতে পারেনি, কারণ মায়া মাথায় হৃদ নামক শব্দটি ঘুরছে এই মুহূর্তে। হেনা খান বলছিল মায়া হৃদের বউ, আর এই মুহূর্তে হৃদ নামক মানুষটি মায়ার সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে ভালো ভাইয়া বলে সম্বোধন করেছে এতক্ষণ। তাহলে কি ভালো ভাইয়া মায়ার হৃদ স্বামী? বিষয়টি মাথায় বারবার আওড়ায় মায়া। জানার জন্য নিজের কৌতূহলটা আরও গাঢ় হয়, তাই এবার নিজের একটা আঙ্গুল তাক করে হৃদকে দেখে হেনা খানকে প্রশ্ন করে বলে ওঠে, দাদি বলো না, এই ভালো ভাইয়া কি আমার স্বামী? মায়ার কথা মানে বুঝতে পেরে হেনা খান ঝটপট চোখ ঘুরিয়ে তাকায় হৃদের দিকে। হৃদ তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে, তাই তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা ঘুরিয়ে বলে উঠল, না তুই রুমে যা মালার সাথে। কিন্তু তুমি যে বললে হৃদ নামক তোমার নাতি আমার স্বামী হয়, সেটা তুই যাবি এখান থেকে? বললাম না কেউ হয় না, তোর কোনো স্বামী নেই। হেনা খানের কথায় ঠিকঠাক মানে ধরতে পারেনি মায়া ছোট মাথাটি। মায়ার ভাষ্যমতে হেনা খান স্পষ্ট বলেছিল মায়া হৃদের বউ, কিন্তু এখানে বলছে মায়ার কোনো স্বামী নেই। যদি মায়ের কোনো স্বামী না থাকে তাহলে বউটা সে কোথা থেকে হলো? অকাত্য মায়া আবারও প্রশ্ন ছুড়ে মারে হেনা খানকে, বলে উঠে, তাহলে কি আমি সিঙ্গেল দাদি? হ্যাঁ তুই সিঙ্গেল, যা এইবার। মালা ওকে নিয়ে ডাইরেক্ট আমার রুমে যাবি। যতক্ষণ না পর্যন্ত আমি বলবো ততক্ষণ পর্যন্ত যেন কাউকে বের হতে না দেখি আমি রুম থেকে। কথাগুলো বলে তিনি মায়াকে আরও কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে পাঠিয়ে দেয় মালার সাথে। কারণ মায়ার পরপর করা প্রশ্ন সাংঘাতিক বিপদে ফেলে দিয়েছে হেনা খানকে। তিনি খানিকটা হাঁসফাঁস করে হৃদের সামনে, কিন্তু নিজের বিচক্ষণতা বুদ্ধি দিয়ে মুহূর্তে ঠোঁট প্রসারিত করে হাসেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসি মুখে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার সোনা বাবা তো বলো না সে কবে ফিরেছে দেশে? সে কি এবার আমাদের সাথে কিছুদিন থাকবে, নাকি আবার পাড়ি জমাবে পরদেশে? হৃদের স্থির দুটি চোখ ছিল মায়া যাওয়ার দিকে। নিজের দাদির কথা কানে আসতেই চোখ ঘুরিয়ে তাকায় সেদিকে। দাদির হাসি মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলল, দেশে ফেরা হয়েছে আরও 2 দিন আগে দাদি।
এবার যাওয়াটা নিশ্চিত বলতে না পারলেও কিছুদিন থাকার নিশ্চিত বলতে পারি দাদি। বাগান দাদু, আমি পানি দিব তোমার সাথে, আমাকে দাও তোমার হাতে পাইপটা। মায়া এমন কথা বাগানে মালি পিছনে ঘুরে তাকায় মায়ার দিকে। ঘুম জড়ানো চোখে মুখে দাঁড়িয়ে আছে মায়া। সকালে ঘুমের রেশ এখনও কাটেনি মায়ার। রোজগারের মতো ঘুম থেকে উঠতে বাগানে চলে আসে মালির সাথে পানি দিতে মায়া। এখন 5:19 বাজে। পূর্ব আকাশে এখনও সূর্যটা ওঠেনি, তবে চারপাশটা অন্ধকার আধার কাটিয়ে আকাশটা উজ্জ্বল হয়ে উঠেছে। খান বাড়িতে আসার পর থেকে মায়ের অভ্যাস হয়ে উঠেছে বাগানে পানি দেওয়া, তাই আজও তিনি ব্যতিক্রম হয়নি। বাগানের মালিক বাগানের দাদু বলেই সম্বোধন করে মায়া। দুজনের মধ্যে বেশ ভাব জমে উঠেছে এই কয়েকদিনে। অর্ধবয়স্ক লোকটি হাসি মুখে মায়ার দিকে পানি পাইপটি এগিয়ে দিতে মায়া সেটি নিয়ে আপন মনে পানি দিতে দিতে বয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাগান দাদু, তুমি যে বলেছিলে একদিন তোমার মেয়ে বাচ্চা হবে, হয়েছে বাচ্চা তোমার মেয়ের? না আপামনি, এখনও হইছে না, সময় লাগবে আরও অনেক। বাগানের মালিক কথা সন্তুষ্ট নিয়ে মায়া তাই গাছে পানি দিতে দিতে পুনরায় আবারও প্রশ্ন করে বলে ওঠে, বাগান দাদু, তুমিও তো আমার মতো ব্রাহ্মণবাড়িয়া মানুষ, তাই না? কিন্তু তোমার বউ হলো রাজশাহী, তাহলে এত দূরে তোমাদের প্রেম বিয়ে আর বাচ্চা কাচ্চা কিভাবে হলো? তোমরা বলো তো আমায় শুনি। মায়ার বিকৃতিকর প্রশ্নে মুহূর্তে হালকা ইতস্তত বোধ করে বয়স্ক মালিটি। তিনি বোকা হেসে কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে বলে উঠল কেউ, আপনাকে কেন বলবে শুনি? অন্যের বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? ম্যাডাম, কি করবেন শুনে অন্যের প্রেম বিয়ে সম্পর্কে? মা চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ে হৃদকে। শটান হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়, গায়ে হাফ হাতা কালো টি শার্ট, নিচে কালো ট্রাউজারের সাথে হাত দুটো পকেটে পুরা হৃদের ঘায়েল করা চোখ দুটো মায়ার দিকে স্থির করা। কাল দুপুরে হৃদের মুখে মাস্ক থাকায় মায়া হৃদের পুরো ফেস দেখতে না পারলেও অসম্ভব মায়াবী চোখ দুটো দেখেছিল মায়া হৃদের। এই মুহূর্তে হৃদের সম্পূর্ণ ফেস দেখতে পারল সে। হৃদকে চিনতে পেরে মায়া হাঁ হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে চলমান পানির পাইপটা হাতে চেপে রেখে। হৃদ মায়ের দৃষ্টি বুঝতে পেরে বাঁকা হেসে মুহূর্তে চোখ ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মালিকে ইশারায় বোঝায় এখান থেকে চলে যেতে। হৃদের কথা অনুযায়ী মালি চলে যায় সেখান থেকে। হৃদ আবারও স্থির দৃষ্টিতে চোখ বোলায় মায়ার দিকে। মায়া পরনে গাঢ় বেগুনি রঙের লং ফ্রক পরা, গায়ে সেম কালারের পাথরের পায়েল পরা, দু হাতে মুঠো ভর্তি বেগুনি রেশমি চুড়ি, চোখে মুখে হালকা ঘুম ঝরানো ভাব। লম্বা চুলগুলো একটা বেনি করে একপাশে দেওয়া, ছোট হয়। মায়ের গায়ে কোনো রূপ ওড়না নেই, আর এই ওড়না নেই বিষয়টি লক্ষ্য করতে মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। মায়াকে হৃদের কাছে খুব ছোট বলে মনে হচ্ছে না যে ওড়না ছাড়া চলবে। শত জৈবনে পা রেখে ভাব মনে হচ্ছে। শারীরিক পরিবর্তনটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে ওড়না ছাড়া এমন করে চলাফেরা মানেটা বুঝতে পারছে না হৃদ। বাসায় গার্ড থেকে শুরু করে সার্ভেন্ট রয়েছে অর্ধশতাধিকের উপর, যার প্রতিনিয়ত খান বাড়িতে যাওয়া আসা করে। তারা সবাই তো ছেলে মানুষ। তাহলে তাদের সামনে মায়া এমন বেখেয়ালি ভাবটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না হৃদের কাছে। তারপরও মায়ার দিকে তাকিয়ে আগে ন্যায় কপাল কুঁচকে বলে ওঠে, কি ম্যাডাম, বললেন না তো অন্যের প্রেম বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? খুব তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা নাকি আরও কিছু আছে? হৃদের কথায় ধ্যান ভাঙে মায়ার। হৃদ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকায় অপরাধীর ন্যায়। হাতে থাকা চলন্ত পানির পাইপটা শক্ত করে চেপে ধরে মুষ্টির ভিতর। হাঁসফাঁস করে মুহূর্তে। হৃদকে ভয় পাচ্ছে এমন নয়, মায়া ছোট মনে অজানা অস্থিরতা জেঁকে বসেছে। কাল হৃদ সম্পর্কে অবগত ছিল না, কিন্তু আজ আছে। হৃদ খান বাড়ির ছেলে আরাফ খানের নাতি, সেটা
জানা মায়ার সাথে এতটাও জানে হৃদ মায়ার স্বামী নয়। হৃদ স্বামী না হওয়ার বেশ আহত হয়েছিল মায়ার মন, কিন্তু সে হেনা খানকে বলেনি আহত মনের কথা। ভিতরে চেপে গেছে। কাল হৃদকে বেশ কয়েকবার লক্ষ্য করেছিল অবুঝ মায়া। মায়া দেখার সুঠান বলিষ্ঠ দেহের অধিকারী শ্রেষ্ঠতম সুন্দর পুরুষ হচ্ছে হৃদ। এই মুহূর্তে হৃদের ফর্সা গায়ে কালো ড্রেস আপ কতটা মারাত্মক ভয়ানক টাইপের সুন্দর লাগছে সেটা কাকে বোঝাবে মায়া? কালো সুন্দর লেগেছে মায়ার কাছে, তাই তো শুধু ঠ্যাপ ঠ্যাপ করে তাকিয়েছিল হৃদের মুখশ্রীতে। পরে যখন জানতে পারে হৃদেই বাড়ির ছেলে, তখন মায়া এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হৃদ বুঝি মায়ার স্বামী, কিন্তু পরের মুহূর্তে হেনা খানের কাট কাট গলা জানায় মায়ার কোনো স্বামী নেই, সে সিঙ্গেল। মায়া হুট সিঙ্গেল হওয়া গভীর শোকাহত হয়েছিল ওকে। মায়া ছোট মস্তিষ্ক বারবার জানান দেয়, ইস কি সুন্দর পুরুষটা যদি তার স্বামী হতো তাহলে খুব কি বেশি ক্ষতি হতো। পাওয়া না পাওয়া বেদনা নিয়ে এত অস্থিরতা ভর করে মায়ের ছোট মস্তিষ্কে হৃদের জন্য। তাছাড়া কালকে শোকাহত ভাবটা আজ কাটিয়ে উঠেছে হুট করে। আবারও হাজির হয় হৃদ মায়ার সামনে। আবারও মাথা নাড়িয়ে উঠে কালকের আহত ভাবটা। হৃদকে নিজের সামনে দেখতে পেয়ে কেমন একটা জড়তা সংকোচ সিটিয়ে নুয়ে যাচ্ছে মায়া। অবাধ্য মায়া মুহূর্তে বাধ্য মেয়েতে পরিণত হয়েছে। চুপচাপ দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। কাল হৃদের সামনে মায়া যতটা চঞ্চল সহিত কথাবার্তা বলছিল, আগ বাড়িয়ে আজ যেন তা কিছুই পারছে না করতে। মায়া চঞ্চলতা যেন মুহূর্তে একপাশ গোধূলির আলোয় ধামাচাপা পড়ে বাধ্য শান্তশিষ্ট মেয়েদের রূপান্তরিত করে হৃদের সামনে। চঞ্চল বুলি গুলো দলা পাকিয়ে এঁটে যায় মায়ার গলগণ্ডে কর্ণকুহে। হয়তো এই মুহূর্তে মায়া হৃদকে আশা করেনি, না হৃদ করা প্রশ্নগুলো আশা করেছিল। সে তো কৌতূহল বশে মালিকে এমনি কথাগুলো বলেছিল কথার ছলে। তাহলে হৃদ কেন এমনটা করে বলেছিল তাকে? মায়া আবারও চোখ তুলে তাকায়। মুহূর্তে চোখাচোখি হয় দুজনের। হৃদের গভীর দৃষ্টি অনলে হারায় মায়ার ছোট মন। হৃদের দৃষ্টিতে গভীরতা মাপতে না পারলেও হৃদের চোখ ধাঁধানো সৌন্দর্য বিমোহিত হয় মায়ার মন প্রাণ চোখ। অবুঝ মায়া আবারও হাঁ হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। আটকে পড়ে হৃদের মাঝে। হৃদ মায়ার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্ন পাল্টা জানতে চায় মায়ার সম্পর্কে। চোখ বুলিয়ে আবার মায়াকে দেখে নেয় উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার গায়ে ওড়না না থাকা অনাকাঙ্ক্ষিতভাবে মায়ের শরীরে অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়তে মুহূর্তে খানিকটা কেঁপে ওঠে হৃদের বুক। সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকায় সে। তার জীবনে বিগত 24 বছরে এই প্রথম এমনটা হচ্ছে যে কোনো মেয়ের সামনে দর্শনে বুক কেঁপে কেঁপে উঠছে তার। হৃদ নিজের জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে কাটিয়েছে, এখনও কাটাচ্ছে। কাজের সূত্রে বিভিন্ন দেশে মাসের পর মাস থাকা হয় তার সেখানটায়। ভিনদেশের নারী মানে অর্ধউলঙ্গ, প্রায় সময় তাদের পুরো উলঙ্গ দেখা যায়। কই, তখন তো তাদের দেখে বুক কাঁপেনি হৃদের। তাহলে আজ পিচ্চি মেয়েটাকে ওড়না ছাড়া দেখতে তার বুক কেন কাঁপছে? পিচ্চি মেয়েটি তার বউ বলে নাকি অন্য কিছুর জন্য? হৃদ কথাগুলো মনে মনে আওড়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে চোখে নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্ন পাল্টা মায়ার সম্পর্কে জানতে শান্ত কণ্ঠে বলে, বয়স কত? হৃদের হুটহাট প্রশ্নে থতমত খেয়ে যায় মায়া। বিস্ময় তাকিয়ে আস্তে করে বলে, আমার? শান্ত ভঙ্গিতে আগে ন্যায় বলে ওঠে, জি 15। মায়া উত্তরের মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এত কম? মায়া হৃদের আগমনে অস্পষ্ট সুরে কথাটা ঠিকঠাক শুনতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, জি ভাইয়া। হৃদ মায়ের কথা মনোযোগী না হয়ে নিজের মতো আবারও প্রশ্ন করে শান্ত কণ্ঠে বলে, কোন ক্লাস?
9-এ পড়ছি। মায়ের সহজ সরল জবানবন্দিতে মুহূর্তেই হৃদ একটা ভুরু উঁচু করে বলে ওঠে, সামনে তো পরীক্ষা, মনে হয় এই অসময় তোমাকে 9-এ ভর্তি করলো কেন? মায়া আস্তে করে মিহি সুরে বলল, দাদা যা পড়িয়েছেন ওনার স্কুলে, আরও 7 মাস পর 9-এ ফাইনাল পরীক্ষা আমার। এতদিন আমাদের বাড়ির এলাকার স্কুলে পড়েছি আমি 9 4 মাস। এখানে এসে 1 মাস হয়েছে, মোট 5 মাস পিছুটান পড়েছে আমার। আর দাদাজান কাল বিলম্ব না করে আপনাদের স্কুলে ভর্তি করিয়েছেন আমাকে। মায়ার গোছালো কথাবার্তায় মায়াকে ছোট নয় বরং বেশ বড় বলে মনে হচ্ছে হৃদের। মায়ার শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকাটা দেখে পুনরায় আগের ন্যায় প্রশ্ন করে বলল, নাম? স্নিগ্ধ ভেজা গলায় বলল মায়া, পুরোটা বলো। ইতিহস্ত জড়িয়ে আস্তে করে বলল, রিক্তা ইসলাম মায়া। হৃদের দৃষ্টি গাঢ় হয় মুহূর্তে। নিজের একটা ভুরু উঁচু করে বলে ওঠে, ডটার অফ শফিকুল ইসলাম, মাদার অফ রেহানা বেগম। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে, মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায়। পরিবেশটাতে ভয়ঙ্কর নীরবতা জেঁকে বসে দুজনের মাঝে। চারপাশে পাখির কিচমিচির মনোরম শব্দ কানে ছন্ন ছাড়া হয়ে বাড়ি খাচ্ছে দুজনেরই। মায়া মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। মেয়েটি যে তার বউয়েতে 100% শিওর সে। হৃদের কুঁচকে আসা কপালটা ক্রমশই স্বাভাবিক হয়ে মায়ের সহজ স্বীকারোক্তিতে হৃদ বার কয়েক আবারও চোখ বুলিয়ে পরখ করে নেয় মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার কাঁচা হলুদের গায়ের রঙে চমৎকার লাগছে গাঢ় বেগুনি রঙটা। মায়ের পোশাক বেশভূষা চেহারায় সর্বদা পুতুলের ন্যায় লাগছে হৃদের কাছে। হৃদ হারায় এতটা মনোযোগ সহকারে কখনো কোনো মেয়েকে দেখা হয়নি তার। কাল থেকে শুরু দেখেই চলছে মায়াকে গভীর দৃষ্টিতে। অনেকটা মোহনীয় লাগছে হৃদের কাছে। হৃদ থামে, চোখ ঘুরিয়ে পাশে তাকায়। মায়া জড়িয়ে অতিস্মৃতিগুলো মাথা নাড়া দিয়ে উঠতে দমে যায় হৃদ। চোয়াল শক্ত হয়ে আসে তার, কিন্তু পরমুহূর্তেই কী মনে করে আবারও নিজেকে নিবারণ করার চেষ্টা চালায়। বার কয়েক বুকে ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। কাল থেকে মায়া বারবার হুটহাট সামনে চলে আসাতে হৃদের কোথায় যেন একটা গিয়ে ভীষণভাবে লাগছে, গভীরভাবে লাগছে। হৃদ চোখ আউড়িয়ে আবারও তাকায় মায়ার মুখশ্রীতে। শান্ত চোখে মায়াকে কিছুক্ষণ দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, ভিতরে যাও। হৃদের কথা মায়া বাধ্য মেয়ের ন্যায় সম্মতি জানিয়ে মাথা নিচু করে সামনে দিকে পা বাড়িয়ে কয়েক কদম এগিয়ে যেতে পিছন থেকে হৃদ আবারও বলে ওঠে, আজ থেকে ওড়না ছাড়া রুম থেকে বের হওয়া নিষিদ্ধ তোমার জন্য। মায়া পিছন ঘুরে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়া চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে আবারও বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিচু স্বরে বলে, জি ভাইয়া। হৃদ খানিকটা সময় নিয়ে মায়ার দিকে তাকিয়ে থেকে বলে, যাও। সকাল 8:45। ডাইনিং চেয়ারে পা ঝুলে বসে আছে মায়া। চুপচাপ বসে আছে তা নয়, নিজের নাস্তা খাচ্ছে চঞ্চল ভঙ্গিতে। মায়ের পাশে চেয়ারটায় বসে আছে হেনা খান। দায়িত্ব সহকারে নিজের হাতে মায়ের মুখে নাস্তা তুলে দিচ্ছে। একের পর এক মায়াকে একেবারে স্কুলের জন্য রেডি করিয়ে এনেছিলেন তিনি। তার ঠিক সামনে আরাফ খান বসে ডাইনিং নাস্তা করার জন্য। আপাতত তিনি নাস্তা না করে বসে বসে নিউজ পেপার পড়ছেন মনোযোগ সহকারে। ফাঁকে ফাঁকে নিজের স্ত্রী আর মায়ার খুনসুটি দেখছেন তৃপ্তিতে। এই বয়সে এসে নিজের ছেলে বউকে হারিয়ে মায়া যেন তার একমাত্র অবলম্বন হয়ে উঠেছে তাদের জন্য। মায়াকে ঘিরে তাদের এখন দিনটা পার হয়। হৃদকে তো দেশে পাওয়াই যায় না।
কখন দেশে আসে কখন আবার চলে যায় সেটা ঠিকঠাক জানা নেই হৃদের সম্পর্কে সব কিছু অজানা রহস্যের মতো ধোঁয়াশা রেখে সে নিজেই। বছরে দু একবার দেখা মিলে তার। হৃদ বাংলাদেশে আসে তাও নিজের কাজের সূত্রে, কিন্তু খান বাড়িতে আসে না। খুব বেশি প্রয়োজনে নিজের দাদা দাদিকে দেখতে আসে এক অথবার খান বাড়িতে। এক দুদিন থেকে আবারও চলে যায় নিজের গন্তব্য। তবে সবসময় ফোনে যোগাযোগ হয় হৃদের সাথে তাদের। খানবাড়ি বিজনেস কোম্পানি আরাফ খানের সাথে সাথে হৃদও দেখাশোনা করে সবটা, তবে সেটা দেশের বাইরে থেকে। অফিসে উপস্থিত থাকা ছাড়া বাকি সব কিছু নিজের হাতে ম্যানেজ করে হৃদ। বাংলাদেশে তাদের মেন অফিস ও শাখাগুলো আরাফ খান থাকলেও বাইরের দেশগুলোতে হৃদ প্রাধান্যটাই সবটা। কাল হৃদ বাসায় এসেছেন সেটা তিনি কাল দুপুরে শুনেছেন স্ত্রীর মুখে। ফোন করে জানিয়েছিলেন তাকে। হৃদের বাড়ি ফেরাতে খুশি হয়ে তিনি অফিসের সকল কাজ ছেড়ে চলে এসেছে বাড়িতে হৃদের সাথে সময় কাটাবে বলে। মনে মনে স্থির করেন হৃদ যতদিন খান বাড়িতে থাকবেন তিনি ততদিন বাড়িতেই থাকবেন হৃদের সাথে, কোনোরূপ অফিসে যাবেন না।